বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা, অভিযোগ জামায়াতের। দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান। হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল। নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা। ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। হাম উপসর্গে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার পরও ঝুঁকিমুক্ত নয় রোগী, ফের আক্রান্ত হতে পারে ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ। এবং নিখোঁজের 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ শনাক্ত। সহপাঠীদের চোখের জলে লিমনকে শেষ বিদায়, মরদেহ আনা হচ্ছে সোমবার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম মিলির। বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। শুক্রবার দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাপিয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। শ্রমিক দল আয়োজিত সমাবেশে মানুষের ভিড় ঠেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের সব শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী আমলে শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এখন দেশ গঠনের পালা। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে আমদানি নির্ভর করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছিল। তার সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ সব কলকারখানা চালু করার। এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা সবাইকে কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঢাকায় প্রথম জনসভা তারেক রহমানের। শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বললেন, শ্রমজীবী মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। গতি পাবে অর্থনীতির চাকা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি নিয়ে এবারের মহান মে দিবস পালন করল শ্রমিক দল।
নেতাদের আক্ষেপ, ইতিহাসের বাঁক বদলে অবদান রাখা শ্রমিকরা বরাবরই উপেক্ষিত। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয়তাবাদী বিভিন্ন শ্রমিক সংগঠনের খণ্ড খণ্ড মিছিলে মুখর রাজধানীর নয়াপল্টন। নির্ধারিত সময়ের আগেই শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে গানে নানা আয়োজনে মহান মে দিবসে নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি জানান শ্রমিকরা। 7,71,00,000 শ্রমিকের প্রকৃত পরিচয় নাই, তারা সংগঠিত না। এই শ্রমিকরা এখনো অর্গানাইজ করা হয় নাই, এইটার বড় বার্তা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাআল্লাহ। নেতারা বলছেন, মুক্তিযুদ্ধ থেকে 90 হয়ে 24-এর অভ্যুত্থান, ইতিহাসের সব বাঁক বদলে অবদান রাখা শ্রমিকরা বারবারই হয় উপেক্ষিত। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ এবার ইনশাল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা, শুধু কর্মস্থলে নয়, ঘরে বাইরেও নিরাপত্তা পাবেন শ্রমিকরা। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই নিরাপত্তা দুর্ভাবনাকে সঙ্গী করেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বছরের প্রতিটি দিনই কাজ করে যাচ্ছে শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত বাংলাদেশে সব স্তরের শ্রমিকের নতুন সরকারের কাছে প্রত্যাশা তাদের অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের সাধ্যনির্দিষ্ট ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা, তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের 2 মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন,
আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শ্রমমন্ত্রী। 26 উপলক্ষে আয়োজিত সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে। সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হলো মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি জানান শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেডারেশন নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের। এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার, প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। যে শ্রমিকদের অর্থের টাকায় বাংলাদেশ সরকার বাজেট গঠন করে, সেই বাজেটে আমাদের শ্রমিকদের জন্য আমরা বরাদ্দ চাই। 8 ঘন্টার পর আমাদেরকে ওভারটাইম দিতে হবে, আমাদের সরকারি ছুটি পূর্ণ বহাল রাখতে হবে। আমাদের অনেক টর্চার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখন আর আগের মতো শান্তি নাই। ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা যারা মোটর শ্রমিক আছি, 8 ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি। সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগরী জুড়ে উৎসবের আমেজ। নগরীর উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিজ্ঞান সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত ১.৫ দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেঁধে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা 7টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। হাওড়াঞ্চলে আবারও ঝরেছে বৃষ্টি, অন্যদিকে থামছেই না উজানের ঢল। এ অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি, আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। টানা বৃষ্টিতে হবিগঞ্জে ৫,৬৩২ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সব কৃষক যা আছে সবারই একই গতি, তেমন কৃষক শেষ পর্যন্ত পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ১৩,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৫,০০০ কৃষক। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যে নদী বাড়ালে তো ১০০০ এরপরেও হয় না, লোক পায় না। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে, যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার উনি এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ঝুঁকিমুক্ত নয় রোগীরা। ফের আক্রান্ত হতে পারেন বিভিন্ন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়। অন্তত ১ মাসে আইসোলেশন রাখার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় খেলায় মগ্ন ৭ মাসের সানিহা। পাশেই মা রোকসানা ব্যস্ত জিনিসপত্র গোছাতে। ৫ দিন ভর্তি থাকার পর আজ তাদের ছুটি হয়েছে। এর আগেও নিউমোনিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে ৯ দিন। ওখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বাসায় রিলিজ হয়েছে। তারপর ৫ দিন পরেই দেখি যে ওর মাথায় আর কি ওই র্যাশ মানে ঘাম বিচ্ছে মনে করছি আমরা। এখানে আসার পরে ট্রিটমেন্ট দিল, দেওয়ার পরে এখন একটু আল্লাহর রহমতে সুস্থ। হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অনেকেরই গল্পই এমন। অতি সংক্রামক হওয়ায় সুস্থ সন্তানদের নিয়েও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। সবাই আতঙ্কের ভিতরে আছে, কারণ যে শুনে সে তো ভয় পায়। অনেক চিন্তিত আছি। আমার আর 2টা বাচ্চা আছে, ওইগুলো কোনো সমস্যা হয় নাই। চিকিৎসকরাও বলছেন, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের অন্তত আরও 1 মাস আইসোলেশনে রাখতে হবে। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তাদেরকে আমরা অবশ্যই বলি আগামী আরও 1 মাস বা 4 সপ্তাহের মতো আইসোলেটেড থাকবে।
মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং অন্য কোনো রোগাক্রান্ত বাচ্চাদের কাছেও যাবে না। গত 1.5 মাসে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 37,000। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 25,000 আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11,000-এর বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে 270-এর বেশি শিশুর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হওয়া বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এর সুফল পাবে বাংলাদেশও। ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। তবে এজন্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 10 কোটি 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার প্রায় 35 লাখ ব্যারেল বা 4% যোগান দেয় আরব আমিরাত। তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রক দেশগুলোর জোট ওপেকের সদস্যপদ থেকে 6 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হচ্ছে মের শুরু থেকেই। তথ্য বলছে বছরে প্রায় 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, যার সিংহভাগই আসে ওপেকের সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেল 1 বছরে সৌদি থেকে 7,20,000 আর আমিরাত থেকে এসেছে 6,20,000 মেট্রিক টন জ্বালানি তেল। শিল্প উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার অস্থির। জোটের কোটার বাইরে এসে আরব আমিরাত উৎপাদন বাড়ালে তা দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। যখন তারা ওপেক প্লাস থেকে বের হয়ে যায়, তাদের উৎপাদনটা বাড়বে, এর জন্য কিছুটা সময় দরকার। যখন সাপ্লাইটা বেড়ে যাবে, হয়তো বা তেলের দাম আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বাট এইগুলো সবগুলোই কিন্তু বাট কিন্তুর উপর ডিপেন্ড করতেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ রুট স্বাভাবিক হলে জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ইতিবাচক পরিবর্তন হবে। যেটা এখন $110-115 চলছে, সেটা এই ওপেক থেকে এমিরেটস বের হয়ে যাওয়ার ফলে 60-ও নেমে যেতে পারে। এই যুদ্ধ যতদিন চলবে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে এটার বড় ধরনের কোনো একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। তবে সৌদি আরব আরব আমিরাত দ্বন্দ্বে ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লে সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়ে বিকল্প জ্বালানি কূটনীতি জোরদারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবারও উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 55 মেগাওয়াট বিদ্যুৎ। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার ভোরে কারিগরি ত্রুটি কাটিয়ে চালু হয় 125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট। এর আগে পর্যন্ত পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও কোল মিলে যান্ত্রিক সমস্যা দেখা দেয় গত 22 এপ্রিল রাতে প্রথম দফায় বন্ধ হয় উৎপাদন। 24 এপ্রিল উৎপাদনে ফিরলেও মাত্র 15 ঘন্টা পর বয়লারের টিউব ফেটে যাওয়ায় গত শনিবার আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। নারায়ণগঞ্জে 4 ঘন্টা পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগরে তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 2 জন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানীর বারিধারায় একটি গির্জায় ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল। পুলিশ বলছে, গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। 27 এপ্রিল রাত 2:30টা রাজধানীর বারিধারা এলাকার ডি মাজেন্ট গির্জার সামনে অজ্ঞাত একটি রিকশা। কিছুক্ষণ পর চলে যায় সেটি, তবে বেশ সন্দেহজনক গতিবিধি। কিছুক্ষণ পর দেয়াল টপকে ঢুকে যায় গির্জায় 2 যুবক। ভেতরে গির্জার ফাদারকে বেঁধে লুটপাট শুরু করে তারা। স্টাফদের রুমে বাইরে থেকে লক করে দেয়া হয়। কিছুক্ষণ পর মালামালের ভারী 2টি বস্তা সহ বেরিয়ে আসে 2 জন। দেয়াল টপকে বেশ কৌশলী ভঙ্গিতে ওই রিকশায় করে পালিয়ে যান তারা। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৩ জনকে। জব্দ করা হয় নগদ টাকাসহ লুট হওয়া অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বারিধারা আসে চক্রটি। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে। তারা এখানে অভিযান পরিচালনা করে তারা টাকা এবং পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে। রিক্সা চালক তাদের মেম্বার এবং তার বিরুদ্ধে মামলা আছে। গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ৩ জনই ঘটনার সাথে জড়িত ছিল, একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। তো তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি, তাদের এই 8টার মতো, একজনের নামে 8টার মতো মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। ডাকাত দলটির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আশকোনা হজ ক্যাম্প থেকে এক যাত্রীর ব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি হওয়া 22,000 রিয়ালের মধ্যে 21,000 উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। চুরির ঘটনায় জড়িত হাবিবুর রহমানকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাবিবুরের দেয়া তথ্যে নাদিম নামের আরও এক ব্যক্তিকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। পুলিশ জানায়, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়েও চুরির নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানকে পাওয়া যায়নি। তবে মান্নানের জামাতার বাসা তল্লাশি করে 17,500 রিয়াল উদ্ধার করা হয়। সেই সঙ্গে মানি এক্সচেঞ্জ থেকে মুদ্রা বিনিময়ের মাধ্যমে তোলা 3,500 সৌদি রিয়াল সমমানের 90,000 টাকা জব্দ করা হয় আব্দুল মান্নানের স্ত্রীর বাসা থেকে। হাজি সাহেবরা যেখানে আপনার ইহরাম বাঁধার সময় তাদের যে ব্যাগ থাকে, ওই ব্যাগটা একটু সাইড রাখছিলেন। ওই সাইড থেকে উনি অভিনব কায়দায় তার নিজেও একজন হাজি সেজে নিজের কাপড়, নিজের জামা খুলে ওই আস্তে করে এটা নিয়ে গেছিলেন। ওইটা আমরা লোকেট করছি। লোকেট করার পরে তাকে আপনার বিস্তারিত আমি বললাম আপনাকে, তাকে যে মানি এক্সচেঞ্জে সে রিয়েলটা ভাঙাইছিল, ওই রিয়েলটাকে আমরা শনাক্ত করছি। প্রথম শনাক্ত করে ওখানে তার আপনার ডিটেলসটা পাওয়া যায়। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক 8 সদস্য। শুক্রবার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার 8 আসামির জামিননামা এলে যাচাই বাছাই করা হয়। অন্য কোনো মামলা না থাকায় তাদের মুক্তি দেয়া হয়। এ সময় কারা ফটকে বন্দীদের স্বজনরা উপস্থিত ছিলেন। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আজও প্রাসঙ্গিক। শুক্রবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম দেশের নাগরিকের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সংহত করে সকলকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা সমুন্নত রাখেন। মানুষের কল্যাণে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সবাইকে নিয়ে দেশ গড়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর মেরুল বাড্ডায় বুদ্ধ পূর্ণিমার উৎসবে যোগ দিয়ে এ আহ্বান জানান তারা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে হয় নানা আয়োজন। উৎসবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের কল্যাণে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য, যুদ্ধের জন্য নয়। এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে ধর্মে কোনো বিভেদ থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে। আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার।
বিএনপি ফ্যাসিস্ট সরকারের রোষানলে থাকা অবস্থায়ও বুদ্ধ পূর্ণিমা পালন করেছে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, পাহাড় থেকে সমতল কোথাও বৈষম্য রাখবে না সরকার। বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য জাতীয় পরিচয় সম্পন্ন করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সমতল থেকে পাহাড়ে সব জায়গায় বৈষম্য থাকবে না। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও যোগ দেন আয়োজনে। সবাইকে নিয়ে নতুনভাবে দেশ গড়ার আহ্বান জানান তিনি। প্রার্থনা করবেন আমাদের দেশ, এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলতে চাই। এই তরুণ প্রজন্ম আমাদের দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি কিভাবে আমরা উন্নত করে বিশ্বের বুকে দাঁড়াতে পারি ঐক্যবদ্ধভাবে, সেই ঐক্যের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। আয়োজনে গৌতম বুদ্ধের অহিংসার বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। এই দিনটা মানুষের কল্যাণের জন্য। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে রাজধানীর বাসাবোতে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশ স্বাধীন করতে ৭১-এ মুক্তিযুদ্ধে অংশ নেন সব ধর্মের মানুষ। ধর্মের ভিত্তিতে কোনো গোলযোগ সৃষ্টি হতে দেবে না বর্তমান সরকার। এ সময় ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যার কথা তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন আব্দুস সালাম। বৌদ্ধ ধর্মের প্রতি আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমি বলতে পারি যে আমাদের বিএনপির সংযোগটা অনেক বেশি, যেটা অহিংস ধর্মের বিশ্বাস করেন। বিএনপিও কিন্তু সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন ধর্মভিত্তিতে কোনো গোলযোগ এই দেশে কখনো বিএনপি সহ্য করে না। নানা আয়োজনে উদযাপিত হল বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। শুক্রবার সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন সহ আয়োজন করা হয় শোভাযাত্রার। মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। মেঘাচ্ছন্ন সকালে বোধিবৃক্ষের নিচে ধূপবাতি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে ভিড় করেন পুণ্যার্থীরা। উৎসবমুখর পরিবেশে এই বিশেষ দিনে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, বুদ্ধ দেশনা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। আজকের জন্য আমি প্রার্থনা করব, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি নির্বাণ লাভ করুক। এই দিনে আমাদের বুদ্ধ জন্ম, বুদ্ধের মহাপরিনির্বাণ এবং বুদ্ধত্ব লাভ। সারা বছরটা যাতে আমরা ভালোভাবে সুখে থাকতে পারি, সবাই যাতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে পারি, এই প্রার্থনাটাই আমাদের প্রধানত থাকবে। সব বৈরিতা, হিংসা ও অশান্তি দূর হয়ে বিশ্বে শান্তি আসবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মের অনুসারীদের। আজকে বিশ্বের যে শান্তি, মৈত্রী, করুণা এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বুদ্ধের শান্তির যে বাণী, সেই বাণীকে ধারণ করে আজকে একটা শান্তিরময় একটা বিশ্বর যে কামনা, সেই কামনা আজকে পদযাত্রা। আমরা সবাই সকল প্রাণীর সুখ, শান্তি, মঙ্গল কামনা করি। যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে বৌদ্ধবিহার থেকে বের করা হয় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় বুদ্ধের জীবনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক নানান দিক। তারিফ রহমান, সময় সংবাদ। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল শিশু কিশোর মনন প্রতিযোগিতা। রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে ছিল আয়োজন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, লোকনাথ বাবার জীবন দর্শন এবং শ্রীমদ্ ভগবত গীতার উপর কুইজ এবং শ্রী শ্রী গীতা পাঠ সহ মোট ৫টি বিষয়ে প্রতিযোগিতা হয়। এতে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোররা অংশগ্রহণ করে। শিশুদের এই অংশগ্রহণ তাদের মানসিক বিকাশ ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজের ২ সপ্তাহ পর হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে মরদেহটি বৃষ্টির।
এদিকে রুমমেটের হাতে প্রাণ হারানো আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অবশেষে শনাক্ত হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ফ্লোরিডার পুলিশ জানিয়েছে গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে খুঁজে পাওয়া মরদেহটি তারই। এরই মধ্যে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর আবেদন জানানো হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। তার মরদেহ দেহাবশেষ পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে। মেডিকেল পরীক্ষায় কয়েকদিন আগে যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল সেটা মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এটা নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ। এদিকে হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডার টাম্পার একটি স্থানীয় মসজিদে সম্পন্ন হয়। জানাজায় কমিউনিটির শত শত মানুষ অংশ নেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। জানাজা শেষে জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান, শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়াতে এরই মধ্যে গো ফান্ড মিতে একটি আর্থিক সহায়তা অ্যাকাউন্ট খোলা হয়েছে। সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। আগামী সোমবার লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অভিবাসন ইস্যুতে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রিটিশ সরকার। ঘন ঘন পরিবর্তন হচ্ছে ভিসা, আশ্রয় ও অভিবাসন নীতি। সেই পরিবর্তনের সুযোগে সক্রিয় হয়ে উঠেছে অসাধু চক্র। অভিযোগ আছে, বাংলাদেশি আইনজীবীদের সহযোগিতায় ভুয়া কাগজপত্র তৈরি, মিথ্যা তথ্য, এমনকি আইনি সহায়তার নামেও চলছে প্রতারণা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে আশ্রয় আবেদন করানোর ঘটনায় তোলপাড় চলছে বাংলাদেশি কমিউনিটিতে। সাজানো নির্যাতনের গল্পের আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। সবই চলছে অসাধু আইনজীবীদের সহযোগিতায়। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সহজতর করতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নানা ধরনের প্রতারণার ঘটনায় চলছে সমালোচনা। এমন ঘটনা নতুন নয়। এর আগেও ভুয়া ডকুমেন্ট, সাজানো বিয়ে, মিথ্যা নির্যাতনের কাহিনী কিংবা জাল চাকরির অফার লেটার তৈরির অভিযোগে গ্রেপ্তার, জরিমানা, এমনকি আইনি পেশার লাইসেন্স হারানোর ঘটনাও ঘটেছে কয়েকজনের ক্ষেত্রে। এসব নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ। সাধারণ জনগণ এতে আইনজীবীদের কাছে প্রতারিত হচ্ছে, যেখানে আইনের সহায়তা নিতে যাচ্ছে তাদের কাছে প্রতারিত হচ্ছে। এটা আসলে কোনোভাবে কাম্য নয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে অবাধ অনেক লোককে ফাঁসিয়ে দিতেছে। আমাদের আইনি সেবা অবশ্যই আমাদের দরকার। যারা আমরা এই আইনি সেবা নিতে চাই, ভালো সলিসিটার অবশ্যই যেতে হবে। আর যারা এই কাজ করে ভুয়া ডকুমেন্ট বানায়, ফেক ডকুমেন্ট বানায়, এরা অ্যাবাউট করে চলতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বসবাস বা বৈধতা পাওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য বড় ক্ষতির কারণ হতে পারে। এই ক্ষেত্রে প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ তাদের। রেজিস্টার্ড কোয়ালিফাইড কোনো আইনজীবী যদি এই ধরনের অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে অবশ্যই তার রেগুলেটরি বডিতে আপনি কমপ্লেন করতে পারেন। এখানে কিন্তু সলিসিটর ব্যারিস্টার যারা আছেন তাদেরকে কিন্তু স্ট্রং রেগুলেটরি বডি তারা কিন্তু এখানে রেগুলেট করে। সুতরাং কেউ পার পেতে পারবে না যারা কোয়ালিফাইড। আমাদেরকে এই বেড আপলগুলোকে চিহ্নিত করে এটা আইনের আওতায় যেরকমভাবে আনা দরকার। যারা সার্ভিস ইউজার তারাও যাতে অন্যায় কিছু দাবি না করে, অন্যায় যা করে যাতে এই অন্যায়ের অংশীদার না হন। এবং আপনার যদি ক্লেম থাকে, কোনো গ্রাউন্ড থাকে, অবশ্যই আপনি পার্সু করবেন যথাযথ ডকুমেন্ট দিয়ে। যুক্তরাজ্যে মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার ধরা পড়লে আবেদন বাতিল, ভবিষ্যতে নিষেধাজ্ঞা, এমনকি আইনি জটিলতায় পড়ার ঝুঁকিও থাকে বলে জানান তারা। ব্রিটেনে বসবাসের বৈধতা অর্জনের আশায় কিছু চক্র বেছে নিচ্ছে বেআইনি পথ। মিথ্যা তথ্য দিয়ে আশ্রয় আবেদন, ওয়ার্ক পারমিট কেনাবেচা, ভুয়া কাগজপত্র দাখিল সহ নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছেন তারা। এমনকি উদ্বেগজনক বিষয়, এসব কর্মকাণ্ডে নাম জড়াচ্ছেন কিছু বাংলাদেশি আইনজীবীও। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সুনাম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
শীতপ্রধান দেশ সুইডেনে দীর্ঘ শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানাতে ব্যতিক্রমী উৎসবে মেতে উঠেছে মানুষ। শত শত স্থানে আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়েছে ঐতিহ্যবাহী ভালবোরি উৎসব, যেখানে সামিল হন হাজার হাজার মানুষ। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সুইডেন জুড়ে উদযাপিত হয় আগুন জ্বালানোর উৎসব বলবেরি। দীর্ঘ শীত আর অন্ধকার কাটিয়ে দেশটিতে আসে বসন্ত, যা এনে দেয় উৎসবের উপলক্ষ। স্থানীয় পৌরসভার তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। হাজারো মানুষ একসঙ্গে বসন্তকে স্বাগত জানান এই উৎসবে। শুধু আগুন জ্বালানো নয়, দেশটির বিভিন্ন স্থানে একদিনের মেলার আয়োজনও করা হয়। খাবার, সঙ্গীত আর সামাজিক জমায়েতের উৎসব মুখর হয়ে ওঠে শহর ও গ্রাম। পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করেন বিভিন্ন আয়োজন স্থলে। সব মিলিয়ে বসন্তকে বরণ করার এক মিলন মেলায় পরিণত হয় দিনটি। এই জায়গায় মূলত সুইডেনের বিগেস্ট সেলিব্রেশনটাই হয়। এই জন্য আমরা প্রায় 80 কিলোমিটার ড্রাইভ করে এখানে আসছি উপসালা, স্টকহোম থেকে। আমরা উপসালাতে ট্রেডিশনাল বলবই অনুষ্ঠান দেখার জন্য। এইটা কিন্তু উপসালা সেন্ট্রাল স্টেশনেও হয়, বাট গামলা উপসালাটা সবচেয়ে ট্রেডিশনাল। আপনারা দেখতে পাইতেছেন এখানে গান গাইতেছে। হাজার বছরের ঐতিহ্যবাহী এই উৎসবের সূচনা হয় সুইডেনের গ্রামীণ কৃষকদের হাত ধরে। খারাপ আত্মা থেকে নিজেদের দূরে রাখা এবং গৃহপালিত পশুকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করতে একসময় কৃষকরা এই সময়ে আগুন জ্বালাতেন। সেই সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে ড্রাম ও ঘণ্টা বাজিয়ে এবং চিৎকারের মাধ্যমে হিংস্র প্রাণীদের ভয় দেখানোর চেষ্টা করতেন। কালের পরিক্রমায় ধর্মীয় ও লোকজ বিশ্বাসের এই আয়োজন এখন পরিণত হয়েছে গণ উৎসবে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। টাইগাররা তৃতীয় ও শেষ 20 জিতলেই খালি হাতে ফিরতে হবে কিউইদের। অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিটন দলের সাফল্যে তাকেই কৃতিত্ব দিচ্ছেন সতীর্থরা। অন্যদিকে হাল ছাড়েনি ব্ল্যাক ক্যাপরা। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2টায়। মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কোনো সফরেই একাধিক সিরিজ জেতার নজির নেই টাইগারদের। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। 20 ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারির। ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকেই ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে আমি জানি না কি হবে। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে। শেষ 4 টি-20তে সমানে সমান 2 দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও। বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ ম্যাচে এত সব প্রশ্নের মাঝে সবথেকে বড় সংখ্যাটার নাম হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার ম্যাচের সময়ের আশেপাশেই এই এরিয়াতে হতে পারে বড় ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টি বাগড়ায় যদি শেষ ম্যাচ ভেস্তে যায়, তাহলে দর্শকরা বঞ্চিত হবে আরও একটা হাই ভোল্টেজ লড়াই থেকে। যদিও বা সিরিজটা ঠিকই জিতে নেবে টাইগাররা। মিরপুরে হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি।
ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত শ্রমিকরা অভিযোগ জামায়াতের দূতাবাসগুলোকে প্রবাসীদের স্বার্থ রক্ষার আহ্বান। এবং হাওরে ফের বৃষ্টি, থামছে না উজানের ঢল, নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা, ফসল ঘরে তুলতে ব্যস্ত চাষি, বাড়তি মজুরিতেও শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।